ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রাইমারি ভাইভা নোটের 8 নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন কী ধরনের প্রশ্নগুলো প্রাইমারি ভাইভাতে জিজ্ঞেস করা হয়। প্রচলিত আছে যে ভাইভা বোর্ডে সাধারণত 2-3 মিনিট রাখা হয় বা তারও কম, কিন্তু দেখুন তাকে 12 থেকে 15 মিনিট ভাইভা বোর্ডে রেখেছে। তো যারা ভাইভা নিয়ে আলোচনা করব, তিনি চাঁদপুর জেলা থেকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বুঝতেই পারছেন, চাঁদপুর জেলা থেকে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইভা দেবেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইভা এক্সপিরিয়েন্স, প্রথমে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে কাছাকাছি গিয়ে সালাম দিলাম। ডিপিও স্যার বিনয়ের সাথে বসতে বললেন এবং আমি বসে ধন্যবাদ দিলাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম মহসিন। তখন স্যার বললেন, শুধু মহসিন, সাথে কিছু নেই? একটু হাসি দিয়ে বললেন। তো আমি বললাম, জি না স্যার। ভেবেছিলাম হাজী মোহাম্মদ মহসিন নিয়ে প্রশ্ন করবে, কিন্তু করেনি। তবে করাটাই কিন্তু স্বাভাবিক ছিল। আপনারা জানেন যে আপনার নাম যখন কোনো বিখ্যাত বা কুখ্যাত মানুষের সাথে মিলে যাবে, অথবা না মিললেও আপনার নাম নিয়ে প্রশ্ন করতে পারে। আপনার নামের অর্থ কী, আপনার নামে দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তি আছে কি না সেটি জানতে চাইতে পারে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? বললাম ফিন্যান্স। স্যার তখন বললেন, ফিন্যান্স কি আমাদের একটু বুঝিয়ে বলো তো। আমি বললাম, একটি ব্যবসায় প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার জন্য কী পরিমাণ মূলধন প্রয়োজন, প্রয়োজনীয় মূলধন সুবিধাজনক কোন উৎস থেকে সংগ্রহ করা হবে এবং সংগৃহীত মূলধন কোন খাতে বিনিয়োগ করা হবে, তার সামগ্রিক বিষয়টাই হচ্ছে ফিন্যান্স। স্যার বললেন, কোথায় থেকে পড়াশোনা করেছ? তো আমি ভার্সিটির নাম বললাম। স্যার বললেন, MBA করনি কেন? বললাম, যেহেতু প্রাইভেট থেকে BBA করেছি, এছাড়াও আর্থিক সমস্যার কারণে করা হয়নি। তবে DUIBA-তে চেষ্টা করেছিলাম, 2বার হয়নি। এবার ডিসি স্যার আমাকে জিজ্ঞেস করলেন, ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি কি বুঝিয়ে বলো। বললাম, একটি দেশের সরকারের আয় এবং ব্যয় ব্যবস্থাপনার কলাকৌশলকে ফিসক্যাল পলিসি বা রাজস্ব নীতি বলে। আর যে নীতির সাহায্যে দেশের মুদ্রা ব্যবস্থা পরিচালনা এবং মুদ্রার যোগান ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের অর্থনৈতিক উদ্দেশ্য অর্জন করা হয়, তাকে মনিটারি পলিসি বা মুদ্রানীতি বলে। স্যার আমাকে জিজ্ঞেস করলেন, স্নাতকের রেজাল্ট কি? আমি বললাম। স্যার বললেন, GPA নাকি CGPA? তো আমি বললাম CGPA স্যার। তখন স্যার আমাকে বললেন, CGPA এর পুনরূপ কি? বললাম, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। স্যার বললেন, নাচ গান কবিতা কিছু পারো? তো আমি বললাম, জি স্যার পারি। তখন স্যার বললেন, একটা গান গাও। আমি ধনধান্যে পুষ্পে ভরা গানটি বলতেই থামিয়ে বললেন, এটা ছাড়া অন্য আরেকটি গাও। তার মানে এই কমন গানগুলো প্রায় সকলেই গায়, যার কারণে তখন স্যাররা বলে, আপনি আর একটা গান। অবশ্যই এখানে আপনাকে কোনো একটা বিষয়ে পারফর্ম করতেই হবে। এরপর ডিপিও স্যার হাত দিয়ে ইশারা করে বললেন, চাঁদপুরের ভিতর দিয়ে একটা নদী গেছে, নদীটার নাম কি? আমি বললাম, স্যার এটা ডাকাতিয়া নদী। স্যার বলেন, এই নদীটা চাঁদপুর জেলা থেকে কোন জেলায় প্রবেশ করেছে? তো আমি তখন বলতে পারছিলাম না, এই জন্য সরি বলেছি। তো আপনারা জেনে যান, ডাকাতিয়া নদী ভারতের ত্রিপুরা রাজ্যে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাগমারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর চাঁদপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি মেঘনা নদীতে মিলিত হয়েছে। ডিপিও স্যার জিজ্ঞেস করলেন, ডাকাতিয়া নদী নিয়ে একটা গান আছে জানো? তো আমি বললাম, না স্যার, শুনিনি কখনো মনে হয়। তখন স্যার বললেন, বাঁশি শুনেই আমার মনে পড়েছে। তারপর আমি গাইতে থাকলাম, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। স্যার হাসি দিয়ে আমাকে থামালেন এবং আমিও হাসলাম। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন, ট্রান্সলেট করো, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। বললাম, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপর স্যার জিজ্ঞেস করলেন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শোক দিবসগুলো বলো। বললাম, বিজয় দিবস 16ই ডিসেম্বর, স্বাধীনতা দিবস 26শে মার্চ এবং শোক দিবস 15ই আগস্ট। কিন্তু আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে 15ই আগস্ট শোক দিবস। এটা আপনাকে জিজ্ঞাসাও করবে না, কারণ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে কিছু প্রশ্ন, কিছু টপিক তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন, ভাষা আন্দোলনের শহীদদের নাম বলো। তো আমি বললাম, সালাম, বরকত, রফিক, জব্বার। 4 জনের নাম বলতেই থামিয়ে দিলেন। এরপর ডিসি স্যার বললেন, শহীদ দিবসের দিন একটা গান গাওয়া হয়, গানটা গাও এবং সুরকার এবং গীতিকার নাম বলো। তো আমি তখন বললাম, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো। এটা বলতেই থামিয়ে দিলেন। তারপর আমি যথাক্রমে বললাম যে গফফার চৌধুরী এবং আলতাফ মাহমুদ। ডিসি স্যার এবার জিজ্ঞেস করলেন, চাঁদপুর জেলার উপজেলা কয়টা এবং কয়টাতে পৌরসভা আছে? তাই আমি বললাম, স্যার উপজেলা হচ্ছে 8টি এবং পৌরসভা আছে 7টা। সেই সাথে
হাইমচরে পৌরসভা নেই সেটিও বললাম। স্যার খুশি হলেন। এরপর ডিজি স্যার আমাকে বললেন ব্যঞ্জন বর্ণগুলো বলতে পারবে? তখন আমি বললাম স্যার স্পর্শ বর্ণগুলো বলতে পারবো। তা আমার মনে হলো ডিজি স্যার মনে হয় বুঝতে পারেননি। তখন পিটিআই ম্যাম হাসি দিয়ে বললেন স্যার স্পর্শ ধ্বনিগুলো বলতে পারবে। তারপর ডিজি স্যার আমাকে বলতে বলেন, আমি বললাম। তো এটাও কিন্তু একটা ট্রিক্স ভাইবা বোর্ডে। যখন আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো, আপনি মনে হচ্ছে যে আপনার কাছে আপনি পারবেন না, তখন ওই প্রশ্ন রিলেটেড বা কাছাকাছি কোনো প্রশ্নের উত্তর যদি আপনি পারেন, আপনি সহজেই ভাইবা বোর্ডকে সুইচ করতে পারেন যে স্যার আমি এটা পারবো না, তবে এটা পারবো। স্যার আপনি যেটা জিজ্ঞেস করেছেন এটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে এটা আমি পারবো। তার মানে আপনি যে পারলেন না, কিন্তু আপনার জানা জিনিস দিয়ে সেটাকে কনভার্ট করলেন। এটাও কিন্তু ভাইবা বোর্ডে করা যায়, এটিও ভালো একটা কৌশল বলা চলে। তখন পিটিআই ম্যাম বিষয়টি বুঝতে পেরেছেন। তিনি হাসি দিয়ে বললেন স্যার ও অনেক স্ট্রেট ফরওয়ার্ড, যতটা মুখস্থ বলতে পারবে ততটার কথাই সে বলছে। একজন প্রার্থী হিসেবে আপনি যতটা ট্রিক্স অ্যাপ্লাই করবেন, যারা ভাইবা বোর্ডে বসে আছেন তারা কিন্তু তার থেকেও বেশি ধূর্ত, চালাক। কিন্তু তারপরেও যদি আপনি কৌশলগুলো খাটাতে পারেন, তারা ধরতে পারুক বা না পারুক, আপনার এক্সিলেন্সি কিন্তু তারা বুঝে ফেলবে এবং আপনার যোগ্যতা প্রকাশ পাবে। ডিজি স্যার এবার জানতে চাইলেন স্বরবর্ণ কয়টি? আমি বললাম 11টি। এরপর স্যার জানতে চাইলেন এখন কোথায় থাকো, কি করো? বললাম স্যার 1 বছর যাবৎ গ্রামে আছি, কয়েকজন ছাত্র পড়াই। স্যার বলেন আচ্ছা তুমি এখন যেতে পারো। আমি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে বের হয়ে আসার সময় ডিপিও স্যার বলেন বেস্ট অফ লাক মহসিন। তারপর স্যাররা কী নিয়ে যেন আলোচনা করতে লাগলেন। তো এই যে ভাইবার শেষে বেস্ট অফ লাক বা আরও যে প্রশংসাসূচক বাক্য বলে, এটা একটা ভালো ভাইবার একটা নমুনা। আপনি যে ভালো ভাইবা দিয়েছেন তার একটা ইঙ্গিত বহন করে। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।